আমার আত্মকথা চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অসংখ্য ভালোবাসা। প্রথমে বলবো চ্যানেলটির নাম আমার আত্মকথা কেন, কারণ সবার জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে। কেউ সেটা বিশ্বাস করে, কেউ সেটা গুজব বলে মনে করে। আমার জীবনেও কিছু ঘটনা ঘটেছে যেগুলো আমি হয়তো এখনো অবধি মেনে নিতে পারিনি বা মেনে নিতে চাই না বা মানতে রাজি নই। হয়তো তোমরা শুনেও বলবে এটা গুজব, এটা ঘটতে পারে না, কিন্তু বাস্তব দিক থেকে ভাবলে মনে হবে যে সম্পূর্ণ এটাকে মিথ্যেও বলা যায় না। তো আজ আমি প্রথমে যে ঘটনাটা নিয়ে তোমাদের কাছে এসেছি সেটা ঘটেছিল আমার জীবনে আজ থেকে প্রায় 15 বছর আগে, 2011 সালের 22শে ডিসেম্বর। তোমরা জানো ডিসেম্বর মানে খুব ঠান্ডা, আর আমরা তো জানি ঠান্ডার দিনগুলোতে মানুষ খুব দরকার ছাড়া রাস্তাঘাটে সন্ধ্যের পর বের হয় না। তো বেসিক্যালি রাত 9টা বা 10টার পরে রাস্তাঘাট প্রায় শুনশান হয়ে যায়। তো ওই দিনটিতে আমার বন্ধু সুজয়ের বার্থডে পার্টিতে যাওয়ার জন্য আমি প্রস্তুতি নিই। মা বলে, বাবু রাতে কিন্তু তাড়াতাড়ি ফিরে আসিস, কারণ ওর বাড়িটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। যাবিও তুই সাইকেল করে, ফিরে আসবিও তুই সাইকেল করে, একাকি। আর রাত বেশি হয়ে গেলে এমনিতে তো রাস্তায় লোকজনের আনাগোনা কমে যায়, আর তুই ফিরবি সেই চার্চের পিছনের রাস্তাটা দিয়ে, যে রাস্তাটি প্রচন্ড শুনশান দিনের বেলা, আর রাতের বেলা তো লোক আনাগোনা হয় না বললেই চলে। আমি মাকে বললাম যে মা, চিন্তার কোনো কারণ নেই, আমি যতটা সম্ভব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার চেষ্টা করব। এই বলে আমি খুব আনন্দের সহিত বাড়ি থেকে রওনা দিলাম। পৌঁছে গেলাম সেই 22শে ডিসেম্বর সন্ধ্যে 5টার সময় বন্ধুর বাড়িতে, যার বাড়িটা আমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে। আর বলি, আমার এই ডিস্টেন্সের মাঝে একটা বিশাল ইন্ডাস্ট্রি রয়েছে, যার নাম বা কথা তোমরা বইয়ে পড়েছো বা বাবার মুখে হোক মার মুখে হোক শুনেওছো। তার নাম হলো কেশব, যেখানে রেলের, আমরা জানি যে রেলের ওয়াগন গুলো তৈরি হয়। আজ তো সেটা শুনশান বন্ধ, সেখানে লোকের আনাগোনাও নেই, আর কেউ কাজেও সেখানে যায় না, সবটাই এখন পুরো বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমরা ফিরে আসি আমাদের গল্পের মূল বিষয়বস্তুতে। তো আমি গিয়ে পৌঁছলাম তার বাড়িতে সন্ধ্যে 5টার সময়। সুজয়কে বললাম, বন্ধু বেশি রাত কিন্তু আমি করতে পারবো না, কারণ জানো তো আমার বাড়িটা তোমার বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, ফিরতে তো অনেকটা সময় লাগবে। তুমি যতটা সম্ভব চেষ্টা করো তাড়াতাড়ি আমাকে ছাড়তে। বন্ধু সুজয় আমাকে বলল, সুমন এত তাড়াহুড়ো কিসের, যাবে তো বাড়িতেই, আর বন্ধুদের সবাইকে আসতে দাও, সবাই একসাথে মিলে একটু এনজয় করি, তারপরে না হয় তুমি বাড়ি পৌঁছে। আমি বললাম, দেখ বাড়িতে যাওয়ার পথে রাস্তাটি তো শুনশান। বলে, ধুর ছাড় তো, তাড়াহুড়ো করার কোনো ব্যাপারই নেই, একটা দিনের তো ব্যাপার, একটু বসে যা। তো যাই হোক, অনুষ্ঠানটি শেষ হতে হতে রাত বেজে গেল 11টা। সুজয়ের মা আমাকে বলল, সুমন আজকে আর বাড়ি যাওয়ার প্রয়োজন নেই,
তুমি আমার বাড়িতেই থেকে যাও। আমি বললাম, না গো, সেটা হবে না, কারণ মা আমাকে কথা দিয়ে এসেছি, মাকে আমি আমি বাড়িতে ঠিক টাইম মতনই ফিরে আসবো। মা কিন্তু খুব চিন্তা করবে আমি যদি বাড়িতে টাইম মতো না যাই। ঠিক আছে, তো সেই কথা মতো সুজয়ের মা বলল, তাহলে তুমি ধীরে ধীরে রওনা দাও, দেখো সাবধানে যেও কিন্তু। হ্যাঁ মাসিমা, আমি চেষ্টা করব, খুব সাবধানে অবশ্যই যাব, এবং বাড়িতে গিয়ে আপনাকে একটু জানিয়ে দেওয়ার। তো যথারীতি ঠান্ডা তো প্রচন্ড, আর জানো ডিসেম্বর মাসে শীত মানে কনকনে ঠান্ডা। তো যথারীতি আমি রাত 10টা 45 নাগাদ ওর বাড়ি থেকে রওনা দিলাম। তোমাদেরকে বলেছিলাম আমি যে ফিরতে হয় আমাকে সেই চার্চের পিছন দিয়ে, আর চার্চটা যেসব কারখানার ঠিক মাঝে অবস্থিত, আর সেই রাস্তাটা এত শুনশান, এত নির্ঝুম যে দিনের বেলা তো ভয় লাগেই, রাতের বেলা তো তাহলে ভাবতেই পারছো কতটাই ভয় লাগতে পারে। তো এবার মূল গল্পে ফেরার আগে আমি দুটো কথা তোমাদেরকে জানাবো। কথাটি হলো, মনে করো তোমার বা তোমার বন্ধুর বা তোমার আত্মীয় স্বজনদের বাড়ির নিকটবর্তী রাস্তা দিয়ে কোনো মানুষ রোজ যাতায়াত করে। তুমি হয়তো তাকে চোখে দেখেছো, তাকে তুমি চেনো কিন্তু তার নাম জানো না। সেও হয়তো তোমাকে দেখেছে, সেও হয়তো তোমাকে চেনে, কিন্তু নামটা সঠিকভাবে সেও হয়তো তোমার জানতেও পারে, নাও জানতে পারে। তোমার ওপিনিয়নে হয়তো সে জানতেও পারে, বা তোমার দৃষ্টিভঙ্গিতে সে নাও জানতে পারে। তো এরকম অনেক মানুষই কিন্তু আছে যারা আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। তারা পেপারওয়ালা হতে পারে, কিংবা দৈনন্দিন অনেক কাজের লোকও হতে পারে, যাদেরকে তুমি চেনো কিন্তু তাদের সাথে তোমার কথা হয়তো হয় না, হয়তো দেখা হয় কিন্তু কোনো রকম কথা আদান প্রদান হয় না। তো যাই হোক, এবার আমি আমার মূল গল্পে ফিরে আসি। আমি ফিরছিলাম, রাত তখন বাজে 10টা 45। সুজয়ের মা আমাকে বলে দিল, ঠিক সাবধানে কিন্তু যাবি বাবু বাড়িতে, পথে কোনো দিকে তুমি তাকাবে না, সোজা বাড়িতে পৌঁছবে, আর বাড়িতে গিয়ে আমাকে একটু জানাবে। আমি যথারীতি বেরিয়ে পড়লাম। এদিকে রাত তখন 10টা 45। তো আমি যেসবের কাছাকাছি আসাকালীন প্রায় 11টা ছুঁই ছুঁই। একটু মনে ভয়ও হচ্ছিল, ঠান্ডার দিন, এমনিতেই তো লোকে কোনো শুনশান এলাকা, লোক বলতে লোকের কোনো চিহ্ন মাত্র নেই। আর কুকুর বলো, তারাও মনে হয় শীতে নিজেদের আস্তানা খুঁজে পেয়েছে, সেখানে হয়তো তারাও নিজেরা বসে আছে নিজেদেরকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য। তো একাই আমি পথিক যে ফিরে আসছি ওই শুনশান নির্জন রাস্তা দিয়ে। এখন রাস্তা দিয়ে যখন ফিরছি, আমার কেন যেন মনে হচ্ছে বারংবার পিছন থেকে আমার নাম ধরে কে যেন বারবার বলছে, সুমন একটু শোনো, তোমার সাথে একটা কথা আছে, সুমন একটু শোনো, তোমার সাথে একটা কথা আছে। আমি না গুরুত্ব দিইনি, গুরুত্বটা এই কারণেই দিইনি, আমার মনে হয়েছিল যে এই সময় কে আমাকে ডাকবে, কেউ তো আসার কথা নয়, আর এত রাতে আমাকে চেনে এইখানে এরকম ধরনের লোকও তো নেই। তো আমি কি করলাম, আমি সেই কথায় কিন্তু কোনো কান দিইনি। আমি আরো যেন জোরে নিজের সাইকেল চালাতে লাগলাম। কিন্তু যতই আমি সাইকেল চালাতে এগিয়ে যাচ্ছিলাম, ততই যেন মনে হচ্ছিল আওয়াজটা আমার কানে যেন বারবার ইকো হচ্ছে, সুমন একটু দাঁড়াও, তোমার সাথে একটা কথা আছে। তো আমি যথারীতি কি করলাম, পিছন ফিরে তাকালাম।
তাকিয়ে আমি একটা জীর্ণ মানুষকে দেখলাম। দেখে মনে হলো এমনিতেই তো রাস্তা অন্ধকার, তার মধ্যে তার চোখটাও আমি ভালো মতো দেখতে পাইনি, কিন্তু মনে হলো সেই লোকটিকে আমি প্রায় দিনই দেখেছি আমার রাস্তা দিয়ে যাতায়াত করতে, আমার বাড়ির রাস্তা দিয়ে। তাই আমার মনে হলো একটু দাঁড়াই। দাঁড়িয়ে তার দিকে তাকালাম। বয়স মনে হয় 50 থেকে 60-এর মধ্যে হবে। আমি জিজ্ঞেস করলাম, বলুন কি বলছেন? সুমন, একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। হ্যাঁ মেসোমশাই বলুন, কি বলতে চান আমাকে? মেসোমশাই একটা কথা আমাকে বললেন যে তুমি বাড়ি যাচ্ছ তো। তা আমি তাকে বললাম যে এত রাতে বাড়ি তো ফিরবো, আর কোথায় যাব? মেসোমশাই বললেন চলো না একসাথে ফিরি। আমার মনে একটা শঙ্কা জাগলো যে রাত এত হয়েছে, এদিকে মা চিন্তা করবে, এদিকে বাবা বলে দিয়েছে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, এদিকে সুজয়ের মা তো আমাকে বলেই দিয়েছে বাড়ি ফিরে আমাকে কিন্তু জানাবে। আমি তো চিন্তায় পড়ে গেলাম, কিন্তু কিছু করার নেই। ভদ্রলোককে দেখে আমার মনে হলো সে একটু অসুস্থ। মনে হয় যেন তাকে দেখে মনে হচ্ছে সে যেন খুসখুস হাঁপানিতে কাশছে, বা তার মনের মধ্যে যেন একটু অসুস্থতা ভাব রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, মেসোমশাই আপনি আহ, কোথাও থেকে ফিরছেন কি? মেসোমশাই বললেন, হ্যাঁ আর বলো না, হাঁপানিটা না প্রচন্ড বেড়েছে। তা আমি একটু ডাক্তার দেখাতে গিয়েছিলাম, রাত তো অনেক হয়ে গেছে, তাই কোনো আহ, গাড়ি পেলাম না, তাই হাঁটা পথেই বাড়ির দিকে রওনা দিলাম। তো মেসোমশাইকে বললাম, আপনাকে তো আমি মনে হয় দেখেছি জানেন। হ্যাঁ সুমন, তুমি আমাকে দেখেছো, তোমার বাড়ি থেকে আমি ঠিক 4টে বাড়ির পিছনে একটা বাড়িতে বা- থাকি, এবং সেখানে আমি ভাড়া থাকি প্রায় 2 বছর ধরে। আমি বললাম, ও আচ্ছা তা হতে পারে। তো আমি তো আপনাকে এমনি চোখে কখনো দেখেছি বলে মনে হয় না, তো আমাকে আপনি ভালোই চেনেন নাকি? তিনি বললেন, হ্যাঁ তোমাকে তো আমি চিনি, তোমার বাড়ি ওখানে, তুমি থাকো, এবং তুমি রোজ এই সময় বাড়ি থেকে বেরো আবার ফিরে আসো, তোমাকে প্রায় আমি দেখি, তোমার বাবাকেও আমি চিনি। তো আমি বললাম, একটু বিরক্ত মনেই বললাম যে এত রাত কি করে ওনাকে বোঝাবো যে বাড়িতে মা বাবা চিন্তা করছে, আমাকে তো তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে। উনি বললেন, কিছু যদি না মনে করো সুমন, তাহলে চলো না দুজনে একটু হেঁটে হেঁটে যাই, আমিও একা, আর তো তুমিও জানো ভালো করে এই রাস্তাটা কত শুনশান, এই রাস্তা দিয়ে তো একা যাওয়া মোটেও ভালো নয়। তা তুমি একা কেন যাচ্ছ? আমাকে উনি প্রশ্ন করাতে আমি একটু বিরক্ত ফিল করলাম, কারণ এদিকে আমার দেরি হয়ে যাচ্ছে, বাড়িও তো ফিরতে হবে। তো আমি ওনাকে বললাম, দেখুন আমি বন্ধুর বাড়িতে গেছিলাম, তো সেখানে আজকে একটু ওর নিমন্ত্রণ ছিল, তো ফিরতে ফিরতে রাত হয়ে গেছে। বলে ঠিক আছে চলো না একসাথে একটু গল্প করতে করতে যাই। আমিও বললাম ঠিক আছে চলুন, আর কি করা যাবে, আপনার জন্য না হয় একটু সময় রাখলাম বা দিলাম। তো যথারীতি তার কথা মতো আমি সাইকেল থেকে নেমে একই সঙ্গে নিজের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। তোমরা নিশ্চয়ই জানো, যখন সমান্তরালভাবে দুজন একই রাস্তা দিয়ে হাঁটে, তখন কেউ কারোর মুখের দিকে কিন্তু আমরা তাকাই না, সবাই কিন্তু সামনের দিকেই তাকাই। তো আমিও ওনার কথা মতো সাইকেল থেকে নেমে একসাথে শুরু করলাম যাওয়া। জিজ্ঞেস করলাম কিছু কথা, যে আপনি একা কেন নিলেন? না আমার ওয়াইফও প্রচন্ড অসুস্থ, আর আমার ছেলে তো বাইরে থাকেন, তো সেই কারণে আমাকে একাই আসতে হলো। তো এ কথা বলতে বলতে আমরা বেশ অনেকটা পথ অতিক্রম করে ফেলেছি। আমাদের পথ অতিক্রম করার পরে কিছুটা একটা রেল লাইন রয়েছে। রেল লাইনটা এখন হয়তো কোনো কাজে ব্যবহৃত হয় না, তবে একটা সময় শুনেছি বাবার মুখে যে এই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল করত। এখন হয়তো সেইটা
পড়েই থাকে, কোনো কাজে আর ব্যবহৃত হয় না। তো মেসোমশাই রেল লাইনের ধারে আসার পর কি যেন মনে হলো, তিনি হঠাৎ করে বলে উঠলেন, সুমন, জাস্ট তুমি একটু ওয়েট করবে আমার জন্য, আমি না একটা সেকেন্ড একটু আসছি। তো আমার মনে হলো হয়তো বয়স্ক মানুষ, ওনার হয়তো টয়লেট পেতেই পারে। তাই বললাম বিরক্ত মনে, দেখুন মেসোমশাই, একটু তাড়াতাড়ি করবেন, রাত তো অনেক হলো, বাড়িতে আমাকে ফিরতে হবে, মা প্রচন্ড রাগ করবেন। হ্যাঁ হ্যাঁ, তোমার চিন্তা করতে হবে না, তুমি জাস্ট লাইনটা পেরিয়ে একটু দাঁড়াও, আমি 2 সেকেন্ডের মধ্যে আসছি। এই বলেন উনি এগিয়ে গেলেন। আমিও হয়তো ভাবলাম উনি টয়লেট করতে গেছেন, আমি না হয় একটু ওয়েট করি ওনার জন্য। এইভাবে আমি ওয়েট করতে লাগলাম প্রায় 2 মিনিট ধরে। তো 2 মিনিট ওয়েট করার পরে উনি আর ফিরলেন না। না ফেরাতে আমার কেন যেন মনে হলো একটু পিছনে ফিরে ওনাকে ডাকি। আমি পিছনে ফিরে ওনাকে ডাক দিলাম, মেসোমশাই তাড়াতাড়ি করুন, আমার তো দেরি হয়ে যাচ্ছে। তো সেই কথাটা বলার পর আমি আর মেসোমশাইকে আমার চোখের দৃষ্টি যতটুকু যায় তার মধ্যে আর পেলাম না। তো মনে হলো তাহলে কি মেসোমশাই আমার কাছে আমার চোখে ফাঁকি দিয়ে অন্য রাস্তা দিয়ে চলে গেলেন? তো এটা খুব অন্যায় করলেন, বলতেই পারতেন, তাহলে আমি আমার মতো চলে যেতাম, উনি ওনার মতো চলে যেতেন। তো আমি আরেকবার ডাক দিলাম, মেসোমশাই একটু তাড়াতাড়ি করবেন। তো মেসোমশাই আর কোনো খবরই আমি আর পেলাম না। মনে খুব রাগও হলো, আবার ভয়ও হলো যে এই রাস্তাতে উনি কেনই বা আমাকে দাঁড় করালেন, বা কি তার উদ্দেশ্য ছিল সেটাও আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, ওনার বাড়ি তো আমার ঠিকানা জানি, কালকে না হয়, কাল হোক বা কোনোদিন যদি ওই রাস্তা দিয়ে আমি ফিরি বাড়িতে, একবার না ওনাকে জিজ্ঞেস করব যে সেদিন যদি আপনি আমার সাথে ফিরতে নাই চাইতেন তাহলে বলে যেতে পারতেন, আমি আমার মতো চলে যেতাম বাড়িতে। আপনি আমাকে দাঁড় করিয়ে রেখে চলে গেলেন, এটা তো ভালো করেননি। তো এই কথা মনে মনে ভাবতে ভাবতে আমি বাড়ি ফিরে এলাম। তো বাড়ি ফিরে এসে মাকে বা বাবাকে আমি আর কিছু জানাইনি। আমি আমার বন্ধুর বাড়ি সুজয়ের বাড়িতে গিয়ে কি করেছি না করেছি, কি খেলাম না খেলাম, এই কথা আদান প্রদান করার পরে একটা টাইমে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে যথারীতি আমি আমার কাজে বেরিয়ে পড়লাম। তো এরকম করে কয়েক মাস কেটে গেল। একদিন হঠাৎই ওই পথ দিয়ে আমি ফিরছিলাম। তো ফেরার পথে আমার মাথায় একটা কথা মনে পড়ে গেল যে হ্যাঁ, তো ওই মেসোমশাইয়ের বাড়ি তো অমুক রাস্তার 3 নম্বর বাড়িটা উনি বলেছিলেন, তো একবার যাওয়াই যাক না, ওনার বাড়িতে গিয়ে ওনার সাথে একটু কথাই বলে দেখি। উনি না থাকুক, ওনার মাসিমা থাকবেন, যে উনি সেদিনকে আমার সাথে কেন এরকম করলেন, এই কথাটা আমি ওনাকে জিজ্ঞেস করব। তো সেই ভেবে আমি এগিয়ে গেলাম। তো রাস্তার গলির মুখে একটা ভদ্রলোককে দেখলাম, তিনি খাওয়ার জল নিচ্ছিলেন কল থেকে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে মেসোমশাইয়ের বাড়িটা কোথায় আপনি বলতে পারেন? উনি বললেন, যান, গলি দিয়ে ঢুকে শেষ যে বাড়িটা দেখতে পাচ্ছেন দোতলা, ওই বাড়ির নিচতলায় উনি ভাড়া থাকেন। আমি বললাম ঠিক আছে, একবার যাই ভেবে আমি ধীরে ধীরে ওনার বাড়ির দিকে রওনা দিলাম। তো যাই হোক, সময় তো অনেকটা পেরিয়ে গেল, টাইমও অনেকটা হয়ে গেল। আজ এইটুকুনি না হয় আমি রাখলাম। এর কারণ পরের ঘটনাটুকুই তো মূলত প্রচন্ড আকর্ষণের এবং প্রচন্ড মুখরোচক। সেইটুকু শোনার জন্য না হয় তোমরা পরের ভিডিওটা শুনো। আর পরের ভিডিওটা শুনতে গেলে তোমাদেরকে কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে, যাতে তোমরা পরের ভিডিওটা শুনতে পাও। তো নমস্কার, আজ এই অবধি থাকলো। দেখা হবে তোমাদের সবার সঙ্গে নেক্সট ভিডিওতে।
আর যদি আমার এই নিজের জীবনে ঘটা ঘটনার অর্ধেক যে অংশটা তোমাদেরকে শোনালাম ভালো যদি লেগে থাকে তাহলে কিছু কমেন্ট বক্সে অবশ্যই লিখো। নমস্কার।